ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা এসটিজিটি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তো আমাদের কাছে আজ রয়েছে ইঞ্জিন ট্রাভেল এবং রিফিউজি। তো ইঞ্জিন ট্রাভেল এবং রিফিউজি থেকে কিছু প্রশ্ন রয়েছে। টোটাল ধরুন 100-র মতো প্রশ্ন হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন, হোয়েন ওয়াজ আরকে নারায়ণ বর্ন, আরকে নারায়ণ কখন জন্মগ্রহণ করেছিলেন? তো দেখুন 1906, 1906 খ্রিস্টাব্দে। দ্য ফুল নেম অফ আরকে নারায়ণ, তো আরকে নারায়ণের পুরো নাম কি? রাশিপুরম কৃষ্ণ স্বামী আয়ার নারায়ণ স্বামী। ইন উইচ ইয়ার আরকে নারায়ণ গট দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, মানে কোন বছর আরকে নারায়ণ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? এটা হচ্ছে 1960 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, হু ওয়াজ দ্য মেন্টর অফ আরকে নারায়ণ? এটা হচ্ছে গ্রাহাম গ্রিন। তারপর দেখুন, আরকে নারায়ণ গড পদ্মভূষণ ইন, আরকে নারায়ণ কখন পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? এটা হচ্ছে 1964, 1964 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, হোয়াট ইজ দ্য লিগ নেম অফ আরকে নারায়ণ? তো এটা হচ্ছে কোনজুপ্পা। তারপর দেখুন, হু কেম ইন দ্য টাউন, এখান থেকে আমাদের যে গল্পটা রয়েছে, গল্পের প্রশ্ন উত্তর শুরু হয়েছে। তো টাউনের মধ্যে কে এসেছিলেন? এ শোম্যান, এ শোম্যান এসেছিলেন। তো ইঞ্জিন ট্রাভেল যে গল্পটা রয়েছে, এই গল্পের মধ্যে আপনারা দেখবেন একজন শোম্যান এসেছিলেন, যার গেটিল্যান্ড নামে একটা ইনস্টিটিউশন ছিল। হু ওনস অ্যান ইনস্টিটিউশন কল্ড গেটিল্যান্ড, তো গেটিল্যান্ড যে ইনস্টিটিউশনটা ছিল তার অনার কে ছিল? অনার ছিল এ শোম্যান। তারপরে দেখুন, উইচ ইজ দ্য মোস্ট পপুলার আইটেম অফ দ্য শো? এই যে শো হচ্ছিল, মানে ইঞ্জিন ট্রাভেল যে গল্পটা রয়েছে তার মধ্যে যে শো হচ্ছিল, তার মধ্যে মোস্ট পপুলার আইটেম কী ছিল? গেম অফ লটারি। তো গেম অফ লটারি ছিল মোস্ট পপুলার আইটেম। দ্য প্রাইজ দ্য ন্যারেটর ওন ওয়াজ, লেখক যে প্রাইজটা পেয়েছিলেন সেই প্রাইজটা কী ছিল? এ রোড ইঞ্জিন। The narrator kept the road engine at the Gymkhana ground because he was no place to kept it in. এটা তো একটা কারণ ছিল যে তার কাছে কোনো প্লেস ছিল না, আর একটা হচ্ছে এটা এরকম ধরনের কোনো প্রাইস ছিল না যেটা মানে মানুষে একদম শর্ট, মানে অল্প সময়ে বাড়িতে নিয়ে যাবে। কারণ রোড ইঞ্জিন নিতে গেলে কী লাগবে? একজন ড্রাইভার লাগবে, দক্ষ ড্রাইভার, অনেক বিষয় রয়েছে। তো এটা এরকম বিষয় না যেটা তিনি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাবেন। হোয়ার ওয়াজ দ্য গেটিল্যান্ড ইনস্টলড, গেটিল্যান্ড কোথায় ইনস্টল করা হয়েছিল? এটা হচ্ছে জিমখানা গ্রাউন্ড। পরীক্ষার মধ্যে আসবে কোথায় ইনস্টল করা হয়েছিল, তো আনসারটা হবে জিমখানা গ্রাউন্ড। তারপর হচ্ছে হু পোর্ড ইনটু দ্য শো, তো কারা এই শোয়ের মধ্যে এসেছিলেন রাতারাতি? ওভারনাইট যে ডিস্ট্রিক্টের সবাই এসেছিলেন, এটা হচ্ছে ক্রাউডস, জনতা বা মানুষ। তারপর দেখুন, উইচ টিকিট নাম্বার ওয়াজ ড্রন, তো এই যে লটারি খেলাটা হচ্ছিল, লটারি খেলার মধ্যে যে টিকিট নাম্বারটা তোলা হচ্ছিল, তো আমরা জানি লটারি কাটলে টিকিট নাম্বার থাকে, তো এই টিকিট নাম্বারটা কত ছিল? 1005। তারপরে দেখুন, হোম ডিড দ্য টিকিট নাম্বার 1005 বিলং টু, বলা হচ্ছে এই যে 1005 যে নম্বরটা ছিল, এই নম্বরটা কার ছিল? এটা হচ্ছে দ্য ন্যারেটর বা এই গল্পের যিনি গল্পটা লিখেছিলেন, আরকে নারায়ণ। গেটিল্যান্ড 17 নম্বর, গেটিল্যান্ড প্রোভাইডেড পিপল উইথ অল সর্টস অফ, গেটিল্যান্ড কি প্রোভাইড করতো? একদম দেখুন ফান অ্যান্ড গেম, মানে ফান এবং গেম প্রোভাইড করতো। ইন দ্য গেটিল্যান্ড দ্য প্যারটস ওয়ার, এই যে গেটিল্যান্ডের মধ্যে টিয়া পাখি ছিল, এই টিয়া পাখিগুলি কীরকম ছিল? এটা হচ্ছে রিয়েল রিয়েল টিয়া পাখি ছিল। দ্য ফাইনাল ড্র অফ দ্য লটারি গেম ওয়াজ হেল্ড, বলা হচ্ছে একদম ফাইনাল যখন ড্র করা হয় লটারি গেমের নাম্বার, তখন কোন সময় ছিল? সময়টা কী ছিল? ইন দ্য ইভিনিং, বিকালবেলা, পরীক্ষার মধ্যে আসতে পারে ইন দ্য ইভিনিং। দ্য অথার অফ দ্য স্টোরি উন, মানে এই যে অথার ছিল গল্পটার, লেখক ছিল বা ন্যারেটর ছিল, তিনি কি জিতেছিলেন? এ রোড ইঞ্জিন। তারপর দেখুন, দ্য রোড ইঞ্জিন ওয়াজ সাচ এ থিং দ্যাট ইট কুড নট বি ব্রট হোম ইজিলি,
বিকজ মানে বলা হচ্ছে রোড ইঞ্জিন এমন একটা জিনিস বা এমন ধরনের একটা জিনিস, এটাকে আমরা মানে খুব ইজিলি কি করা যায় না, বাড়িতে নেওয়া যায় না। বিকজ কারণ নো ড্রাইভার ওয়াজ ফাউন্ড, গল্পের মধ্যে কোনো ড্রাইভার পাওয়া যাচ্ছিল না। তো দেখবেন গল্পটা আপনারা পড়লেই পাবেন, শেষ সময় জোসেফ একজন ডিসমিসড বাস ড্রাইভারকে তিনি ধরেছিলেন, যিনি আরও প্রবলেম ক্রিয়েট করেছিলেন। তারপর স্বামীজির সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট এসেছিলেন, তো উনিও কী করেন, এই রোড ইঞ্জিনটি পরবর্তী সময়ে চালাননি। তো এখানে অনেক প্রবলেম রয়েছে গল্পটার মধ্যে, লেখক রোড ইঞ্জিনটা পেয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়েছিলেন। ইট ওয়াজ নট দ্য শর্ট অফ প্রাইজ ওয়ান কুড ক্যারি হোম অ্যাট শর্ট নোটিস। হিয়ার ইট মিনস, বলা হচ্ছে এটা এমন ধরনের একটা প্রাইস ছিল না যেটা অল্প সময়ের মধ্যে বাড়িতে নিয়ে যাওয়া যায়। হিয়ার ইট মিনস, এটা বলতে কী বোঝানো হচ্ছে, এটা হচ্ছে রোড ইঞ্জিন। হু ডিড এগ্রি টু কিপ দ্য রোড ইঞ্জিন অন দ্য জিমখানা গ্রাউন্ড? কে রাজি হয়েছিলেন যে জিমখানা গ্রাউন্ডের মধ্যে ইঞ্জিনটা রাখা যাবে, রোড ইঞ্জিনটা? কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত তারা এখানে থাকবেন। তারা বলতে যারা গেটিল্যান্ড মানে এই যে দ্য শোম্যান যে এসেছিলেন, শোম্যান যতদিন থাকবেন। তো এখানে দেখুন আনসার হচ্ছে দ্য শোম্যান। এর নোটিশ ওয়াজ সার্ভড বাই দ্য মিউনিসিপ্যালিটি টু, মানে মিউনিসিপ্যালিটি থেকে একটা নোটিশ পাওয়া গিয়েছিল। এটা কি? টু টেক দ্য ইঞ্জিন আউট অফ দ্য গ্রাউন্ড, মানে কি নোটিশ এসেছিল যে এই যে রোড ইঞ্জিনটা ছিল এটা গ্রাউন্ড থেকে সরানোর জন্য লেখকের কাছে মিউনিসিপ্যালিটি থেকে কি আসছিল, নোটিশ এসেছিল। দ্য ওয়াটার ইউজ টু পে ₹10 ফর দ্য নেক্সট, ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো লেখক কী করেছিলেন, এই রোড ইঞ্জিনটা যেহেতু জিমখানা গ্রাউন্ডের মধ্যে ছিলেন, তো তার জন্য লেখককে 10 টাকা করে মাসে দিতে হয়েছিল। কত মাস পর্যন্ত দিয়েছিলেন? নেক্সট 3 মান্থ, পরবর্তী 3 মাস পর্যন্ত দিয়েছিলেন। আই অ্যাপ্রোচড দ্য সেক্রেটারি, আমি অ্যাপ্রোচ করলাম, কাকে অ্যাপ্রোচ করলাম? সেক্রেটারিকে। হিয়ার অ্যাপ্রোচড মিনস মানে অ্যাপ্রোচড বলতে কী বোঝানো হচ্ছে, এটা হচ্ছে রিকোয়েস্টেড, মানে লেখক রিকোয়েস্ট করেছিলেন সেক্রেটারিকে। কসমোপলিটন ক্লাবের সেক্রেটারি, পরীক্ষার মধ্যে আসতে পারে কোন ক্লাবের, এটা হচ্ছে কসমোপলিটন ক্লাব। হোয়াই ওয়াজ দ্য মিউনিসিপ্যালিটি প্রেসিং দ্য অথার ফর ক্লিয়ারিং দ্য গ্রাউন্ড, বলা হচ্ছে কেন মিউনিসিপ্যালিটি প্রেশার ক্রিয়েট করছিল অথারের কাছে যে যেন গ্রাউন্ডটা ক্লিয়ার করা হয়। তো আনসারটা কি? এ ক্যাটেল শো উইল বি হেল্ড, এখানে একটা কি হবে? ক্যাটেল শো হবে। তো ক্যাটেল শো যেহেতু হবে, তার জন্য ক্যাটেল শোর জন্য জায়গার প্রয়োজন, তার জন্য রোড ইঞ্জিনটা সরাতে হবে। উইচ ড্রাইভার ডিড দ্য ওয়াটার অ্যাপ্লাই হবে, এটা অ্যাপ্লাই মনে হয়, বাট ওয়াজ রিফিউজড, কাকে কাকে কবি বলেছিলেন এটার জন্য, কিন্তু তারা রিফিউজড করেছিলেন, রাজি হয়নি, মানা করেছিলেন। এ বাস ড্রাইভার অ্যান্ড এ ট্রেন ড্রাইভার, তো বাস ড্রাইভার এবং ট্রেন ড্রাইভারকে। ফাইনালি দ্য প্রিস্ট অফার্ড দ্য নেরেটর দ্য সার্ভিস অফ দ্য, বলা হচ্ছে ফাইনালি কী হয়েছিল? প্রিস্ট মানে হচ্ছে যিনি পুজো করেন, তো মন্দিরের যে পুরোহিত অফার করেছিল ন্যারেটরকে একটা সার্ভিস। কিসের সার্ভিস দিয়ে অফার করেছিল বা কিসের সার্ভিস দিয়েছিল? এটা হচ্ছে দ্য টেম্পল এলিফ্যান্ট। লেখককে এই যে পুরোহিত টেম্পলের যে এলিফ্যান্ট ছিল এটা দিয়েছিল, যেন এটা এই এলিফ্যান্ট দিয়ে ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে রোড ইঞ্জিনটাকে নেওয়া যায়। হু ওয়াজ জোসেফ? এ ডিসমিসড বাস ড্রাইভার, মনে রাখবেন জোসেফ ওয়াজ এ ডিসমিসড বাস ড্রাইভার, সে একজন ডিসমিসড বাস ড্রাইভার ছিল। তো আপনারা চিন্তা করুন, ডিসমিসড বাস ড্রাইভার যেহেতু ছিল জোসেফ, তাহলে আর কীভাবে রোড ইঞ্জিনটা চালাবেন? অ্যাকচুয়ালি লেখক হায়ার করেছিলেন জোসেফকে রোড ইঞ্জিনটা চালানোর জন্য। যখন হাতি একদিকে টানবে, তারপর জোসেফ কী করবে? যা স্টিয়ারিংটা ঘুরিয়ে তার বন্ধুর যে জায়গা রয়েছে লেখকের, সেখানে রোড ইঞ্জিনটা নিয়ে যাবেন। হাউ মেনি কুলিজ ডিড দ্য অথার এমপ্লয় ফর হিজ পারপাস? কতজন কুলিকে অথার কী করেছিলেন এই রোড ইঞ্জিনটা সরানোর জন্য কাজে লাগিয়েছিলেন? তো আনসার হবে 50। কতজন কুলি ছিল? 50। দ্য হিউজ ক্রাউড উইচ অ্যাসেম্বলড টু সি দ্য সিন ওয়াজ গ্ল্যাড, এই যে এখানে যে হিউজ ক্রাউড হয়েছিল যখন রোড ইঞ্জিনটা সরানোর জন্য 50 জন কুলি এসেছিলেন, হাতিটাকে বাঁধা হয়েছিল রোড ইঞ্জিনের সঙ্গে, জোসেফ তার স্টিয়ারিংয়ে বসেছিলেন, আর এখানে মানুষ কী করেছিলেন? খুব উৎসাহে আনন্দে এখানে জড়ো হয়েছিলেন তা দেখার জন্য। এটা মানুষের একটা প্রকৃতি এবং স্বভাব। তারপরে দেখুন, দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ দ্য ন্যারেটর অ্যারাইভড হোয়েন, তো বলা হচ্ছে ন্যারেটরের গ্রেটেস্ট মোমেন্টটা কখন এসেছিলেন? এটা হচ্ছে দ্য
ইঞ্জিন মুভড। যখন ইঞ্জিনটা মুভ করতে শুরু করলো, মানে যখন লেখক কী করেছিলেন, এই জোসেফকে স্টিয়ারিংয়ে বসিয়েছিলেন, 50 জন কুলিকে বলেছিলেন পিছন থেকে ধাক্কা দেওয়ার জন্য, হাতিটাকে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল শক্ত করে তার ইয়কের সঙ্গে, যেন হাতিটা টানতে পারে, ফলে যেন রোড ইঞ্জিনটা ঘুরতে শুরু করে এবং এক জায়গা থেকে এক জায়গাতে নেওয়া যায়। যখন রোড ইঞ্জিনটা মুভ করলো, মানে চলা শুরু হলো, লেখক বলেছিলেন ইট ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ইন মাই লাইফ। মানে তার জীবনের একটা গ্রেটেস্ট মোমেন্ট হচ্ছে যখন ইঞ্জিনটা মুভিং শুরু হয়েছিল বা ঘুরতে শুরু করেছিল। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য এলিফ্যান্ট স্টার্টেড পুলিং দ্য ইঞ্জিন? কি হয়েছিল যখন এলিফ্যান্ট কী করছিলেন, পুলিং করছিলেন, হ্যাঁ, ইঞ্জিনটাকে। এটা হচ্ছে এভরিওয়ান চিয়ার্ড আপ। একদম এখানে যত মানুষ দেখতে এসেছিলেন ঘটনাটা, সবাই চিয়ার্ড করতে শুরু করলো, চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। দ্য অ্যাক্টিভিটি ইজ হোয়াট দ্য ন্যারেটর ডিড। তাহলে দেখুন, এই যে অ্যাক্টিভিটি ন্যারেটরের দ্বারা করা হয়েছিল, ন্যারেটর না সঙ্গে যে ক্রাউডও ছিল তারা, হ্যাঁ, করা হয়েছিল, ওয়াজ ডিসলাইকড বাই দ্য এলিফ্যান্ট। আর এই ঘটনাটা কি হয়েছিল, ডিসলাইক করা হয়েছিল বা অপছন্দ হয়েছিল কার কাছে, হাতির কাছে। এই যে লোকজন যে চেঁচামেচি করছিল। আফটার দ্য ফ্রুটলেস এফোর্টস মেড বাই দ্য ন্যারেটর হি ওয়াজ, যখন এই ফ্রুটলেস এফোর্ট ন্যারেটরের দ্বারা করা হয়েছিল, যেটার ফল কোনো কাজে আসেনি, হ্যাঁ, হি ওয়াজ, সে কী হয়েছিলেন বা ওনাকে কী করা হয়েছিল, অ্যারেস্টেড বাই দ্য পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিলেন। হোয়েন পিপল মিট দ্য ন্যারেটর অন দ্য ওয়ে যখন লোকজন লেখককে রাস্তার মধ্যে দেখতেন, তারা কি করতেন, মেড ফান অফ হিম, তার উপরে কী করতেন, হাসাহাসি করতেন, মজা করতেন। ওয়ান ডে দ্য ন্যারেটর প্ল্যান্ড টু, একদিন ন্যারেটর কী করেছিলেন, কি প্ল্যান করেছিলেন, সেন্ড হিজ ওয়াইফ টু হার ফাদার হোম, মানে তার ওয়াইফকে কী করবেন, তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবেন, মানে অ্যাকচুয়ালি লেখকের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবেন। অ্যান্ড হি উইল এসকেপ, এবং সে এখান থেকে পালিয়ে যাবেন, মানে লেখক এখান থেকে পালিয়ে যাবেন। অ্যাট দিস পয়েন্ট স্বামীজি কেম টু দ্য টাউন, আর সেই সময় স্বামীজি নামে একজন এসেছিলেন টাউনের মধ্যে। দ্য পয়েন্ট হিয়ার্স রেফার টু, এখানে কোন পয়েন্টটা রেফার্স করা হচ্ছে, এখানে আনসারই নেই। হোয়াট ডিড স্বামীজি অফার টু দ্য ন্যারেটর, মানে স্বামীজি ন্যারেটরকে কী অফার করেছিলেন, টু হ্যাভ এ রোড ইঞ্জিন ড্রিভেন ওভার হিজ চেস্ট, মানে অ্যাকচুয়ালি ন্যারেটরের কাছে স্বামীজি বলেছিলেন যে কী করার জন্য, যে রোড ইঞ্জিনটা দেওয়ার জন্য, কারণ হচ্ছে স্বামীজির বুকের উপর দিয়ে রোড ইঞ্জিন চালিয়ে নেওয়া হবে এবং এই রোড ইঞ্জিনটা চালাবেন তার অ্যাসিস্ট্যান্ট। আর পরবর্তীতে কি হবে, তার পরিবর্তে লেখককে স্বামীজির অ্যাসিস্ট্যান্ট কী করবেন, যে জায়গার মধ্যে লেখক বলবেন যে রোড ইঞ্জিনটা নেওয়া যাওয়ার জন্য, সেই জায়গাতে তার অ্যাসিস্ট্যান্টটা নিয়ে যাবেন। তার পরিবর্তে লেখক চিন্তা ভাবনা করেছিলেন যে স্বামীজিকে রোড ইঞ্জিনটা দেওয়ার জন্য। দ্য ম্যাজিস্ট্রেট অর্ডার্ড ইউগিক ফিটস বাই দ্য স্বামীজি আর প্রহিবিটেড। ম্যাজিস্ট্রেট অর্ডার কী ছিল, ইউগিক ফিটস, এই যে ইউগিক কার্যকলাপগুলো ছিল, এগুলি প্রহিবিটেড করার জন্য, এগুলি বন্ধ করার জন্য। হোয়াট ওয়াজ দ্য কজ ফর দ্য অ্যাসিস্ট্যান্ট ডেনিয়েল টু রান দ্য ইঞ্জিন, বলা হচ্ছে কী কারণ ছিল অ্যাসিস্ট্যান্টটা, ওই যে স্বামীজির অ্যাসিস্ট্যান্ট ছিল, সে ডিনাই করেছিল, মানা করেছিল রোড ইঞ্জিনটা চালানোর জন্য পরবর্তী সময়ে। মেবি হি কুড অনলি ড্রাইভ দ্য ইঞ্জিন ওভার স্বামীজিস চেস্ট, হয়তোবা লেখক ভেবেছিলেন যে হয়তোবা সে শুধুমাত্র স্বামীজির বুকের উপর দিয়েই রোড ইঞ্জিনটা চালাতে পারেন, অন্য কোনো জায়গাতে চালাতে পারেন না। রেস্কিউ অফ দ্য ন্যারেটর কেম থ্রু, লেখকের কাছে রেস্কিউ এসেছিলেন, কীভাবে এসেছিলেন, মানে এই যে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। এটা হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড ওয়ে, যেটা মানুষ এক্সপেক্ট করে না, এরকম একটা আনএক্সপেক্টেড ওয়েতে, লেখকের এক্সপেক্টই ছিল না, এরকম একটা ওয়েতে এসেছিল। অ্যাকচুয়ালি আর্থকুইক এসেছিল এবং এসে লেখককে কী করেছিলেন, রেস্কিউ করেছিলেন। এই গল্পের মধ্যে, গল্পটা পড়লে আপনারা পাবেন। নেম দ্য ন্যাচারাল ক্যালামিটি দ্যাট হিট দ্য টাউন, বলা হচ্ছে এই যে ন্যাচারাল ক্যালামিটিটার কথা বলতে, যেটা হিট করেছিল টাউনের মধ্যে, এটা হচ্ছে আর্থকুইক। আই কুড হার্ডলি বিলিভ মাই আইজ, আমি একদম আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না। হোয়াই কুড নট দ্য ন্যারেটর বিলিভ হিজ আইজ, কেন ন্যারেটর তার মানে চোখকে বিশ্বাস করতে পারলো না, এটা হচ্ছে দ্য ইঞ্জিন ওয়াজ নট দেয়ার, সেই ইঞ্জিনটা সেখানে ছিল না। দ্য ইঞ্জিন ওয়াজ স্ট্রেচড আউট, ইঞ্জিনটা কোথায় গিয়েছিল, নিয়ার এ ডিসইউজড ওয়েল, একটা ডিসইউজড ওয়েলের মধ্যে গিয়েছিল। দ্য ওনার অফ দ্য ওয়েল, মানে ওই যে কুয়ার মালিক কে ছিলেন, দ্য ওনার অফ দ্য ওয়েল মানে কী করেছিলেন, বিকম পোলাইট এট দ্য ন্যারেটর, একদম ন্যারেটরের কাছে খুব পোলাইট ব্যবহার করেছিলেন।
ইউ হ্যাভ ডান মি এ গ্রেট সার্ভিস, তুমি আমাকে একটা মহান একটা সার্ভিস দিতে পারো। হিয়ার মি রেফার্স টু, মি বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য ওনার অফ দ্য ডিসইউজড ওয়েল। এই যে ওনার ছিলেন, এই যে একটা কুয়োর, যেটা পরিত্যক্ত কুয়া, সেই কুয়ার ওনার। জাস্ট লিভ ইট দেয়ার, হোয়াট ইজ ইট হিয়ার, ইট বলতে কি বোঝানো হচ্ছে? দ্য রোড ইঞ্জিন। বাট হুসে কে বলেছিলেন বাট? এটা হচ্ছে দ্য ন্যারেটর, লেখক আর কে নারায়ণ। হু হ্যাজ ডিসাইডেড টু উইথড্র অল কমপ্লেন্টস অ্যান্ড চার্জেস এগেনস্ট দ্য ন্যারেটর বা অথার, কে কী করেছিলেন? ডিসাইড করেছিলেন যে সব যে চার্জেস ছিল বা তার বিরুদ্ধে যা কিছু ছিল সব উইথড্র করা হবে। এটা হচ্ছে দ্য ওনার অফ দ্য হাউস, এই যে বাড়ির মালিকটা বা কুয়োর মালিকটা। দ্যাটস হার্ডলি এনাফ, হোয়াট ইজ হার্ডলি এনাফ? এটা হচ্ছে টু লিভ দ্য রোড ইঞ্জিন ইন এ ডিসইউজড ওয়েল নিয়ার বাই, মানে এখানেই ছেড়ে দেওয়ার জন্য রোড ইঞ্জিনটাকে। লিভ বলতে LEAV হবে, লিভ। হোয়াট ডিড দ্য ন্যারেটর ফাইন্ড হোয়াইল পাসিং দ্যাট ওয়ে সাম মান্থ লেটার, কিছু মান্থ পরে যখন লেটার সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি পিপ করেছিলেন, উকি মেরে দেখেছিলেন, কি দেখেছিলেন? দ্য মাউথ অফ দ্য ডিসইউজ ওয়েল ওয়াজ নিটলি সিমেন্টেড আপ, দেখেছিলেন যে এই যে কুয়াটা একদম বন্ধ করা আছে সিমেন্ট দিয়ে। আই হিভড এ সাই অফ রিলিফ, আমি একদম একটা দীর্ঘশ্বাস পেলাম, কিসের? একটা রিলিফের বাংলাটা একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, একটা শান্তির শ্বাস পেলেছিলাম। হুসে, এটা কে বলেছিলেন? দ্য ন্যারেটর। তো এই হচ্ছে আমাদের ইঞ্জিন ট্রাবল। এখন আমরা আলোচনা করব দ্য রিফিউজি নিয়ে। রিফিউজিটাকে আমরা দেখি কি কি প্রশ্ন রয়েছে। তো এখন আমরা কী নিয়ে আলোচনা করব? আমরা আলোচনা করব রিফিউজি। দেখুন প্রথমে রয়েছে পার্ল সাইন্ডেন স্ট্রাইকার বাগ ওয়াজ বর্ন ইন, আমরা যাকে বলি পার্ল এস বাগ ওয়াজ বর্ন ইন 1892, 1892 খ্রিস্টাব্দে। পার্ল বাগ ওয়াজ বর্ন ইন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হিলসবোরো, ওয়েস্ট ভার্জিনিয়া। পার্ল বাগ গট নোবেল প্রাইজ, তাহলে দেখুন পার্ল বাগ কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা হচ্ছে 1938 খ্রিস্টাব্দে। দ্য ওল্ড ম্যান কুড গো নো মোর বিকজ, ওই যে বৃদ্ধ লোকটা আর বেশি দূর যেতে পারলেন না, তার কারণ কি? হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হাংরি, সে টায়ার্ড ছিল এবং হাংরি ছিল, পাশাপাশি সে ওল্ড ছিল, বৃদ্ধ ছিল। দ্য ব্যান্ডর ওয়াজ সেলিং নুডলস উইচ ওয়ার, ব্যান্ডর যে দোকানদার বা দোকানি বা বিক্রেতা, তিনি যে নুডলস বিক্রি করেছিলেন, নুডলস কীরকম ছিল? হট ছিল, গরম ছিল। I swear I can give no more but noodles, the speaker was, দেখুন বলছে যে আমি মানে সোয়ার মানে কি? আমরা বলি না আই সোয়ার মানে আমরা যে এটা কি বলবো, কসম কাটি এরকম। তো তিনি বলছেন আই সোয়ার আই ক্যান গিভ নো মোর, আমি দিতে পারবো না। এখানে এই স্পিকারটা কে ছিল? দ্য পাসার বাই। অ্যাকচুয়ালি গল্পের মধ্যে যখন বৃদ্ধ লোকটা বসে পড়েছিলেন, তখন পাসার বাই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং একজন পথিক আর কি, তো দেখেছিলেন বৃদ্ধ লোকটাকে, এবং তিনিও একজন গরিব মানুষ ছিলেন। তো তিনি বলছিলেন যে আমি তো কিচ্ছু দিতে পারবো না, কারণ হচ্ছে আমার কাছে সেই পরিমাণ টাকা পয়সা নেই। তো পরবর্তী সময় গল্পের মধ্যে দেখা যায় যে তিনি একটা পেনি এবং একটা সিলভার কয়েন দিয়েছিলেন। তো গল্পটা পড়লে বিস্তারিত আপনারা পাবেন, এবং যারা গল্পটা একদম সিস্টেমেটিক সুন্দরভাবে পড়বেন তারাই পরীক্ষার মধ্যে ভালো স্কোর করতে পারবেন। কারণ হচ্ছে গল্প না জানেন আপনি কীভাবে আনসার করবেন। তো গল্পগুলি ভালোভাবে পড়তে হবে, পাশাপাশি যে কঠিন ওয়ার্ডগুলো রয়েছে এগুলি বাংলাতে একদম লিখতে হবে, খাতার মধ্যে লিখে মুখস্থ করতে হবে যে কোন ওয়ার্ডের বাংলাটা কি, একদম, তাহলে কিন্তু আনসার করা যাবে। দ্য ম্যান টুক আউট এ বিট অফ ড্যাশ কয়েন ফ্রম হিজ গার্ডেল, এটা হচ্ছে কোমরবন্ধনী, মানে অনেকে যে দেখবেন লুঙ্গি পরে বা এরকম, তো তাদের কোমরবন্ধনী থাকে, দেখবেন এখানে অনেক সময় মানে যেখানে তারা এটাকে কী বলে গিট্টু দেয় নাকি, এটাকে এই জায়গার মধ্যে তারা দেখবেন অনেক কিছু অনেক সময় রাখে, তো এই জায়গার মধ্যে ছিল। তো কী ছিল? দ্য ম্যান টুক আউট, কী বের করেছিলেন তার কোমরবন্ধনী থেকে? একটা সিলভার কয়েন। দ্য ওল্ড ম্যান লিফটেড হিজ হেড, দ্য ওল্ড, বৃদ্ধ লোকটা তার মাথাটা তুলেছিলেন একদম স্লোলি। দ্য পাসার বাই ওয়াজ, এই যে রাস্তা দিয়ে প্রত্যেকটা যাচ্ছিলেন তিনি ছিল ভেরি ফুড, তিনিও খুব গরিব ছিলেন। দ্য ওল্ড ম্যান অর্ডার্ড অনলি এ বল অফ নুডলস, দ্য অ্যামাউন্ট অফ
নুডল হবে। নুডলস ডিমান্ডেড বাই হিজ ওয়াজ, বলা হচ্ছে বৃদ্ধ লোকটা কী করেছিলেন, এক বল নুডল অর্ডার করেছিলেন। তো এই যে অ্যামাউন্ট, এক বল যে নুডল অর্ডার করেছিলেন, এটা কীরকম ছিল? স্মল, খুব অল্প ছিল, কারণ হচ্ছে এক বল নুডল দিয়ে একজন বৃদ্ধ লোকের হয় না। তো পরবর্তী সময় আবার দেখেছিলেন যে ভেন্ডর, যেখানে তার একজন নাতি রয়েছে, ছোট্ট শিশুটা রয়েছে, এই শিশুটাকে খাওয়ানোর জন্য। দেখুন দ্য ওল্ড ম্যান, সরি এটা তো পড়লাম। তারপর দেখুন দ্য ম্যান অ্যান্ড উমেন ইন দ্য প্রসেশন ওয়ার সাইলেন্ট বিকজ, প্রসেশন মানে দল, ঠিক আছে, তারা সাইলেন্ট ছিলেন কারণ হচ্ছে দে ওয়ার টায়ার্ড, তারা ছিল পরিশ্রান্ত, ক্লান্ত, পাশাপাশি সেই জায়গার মধ্যে প্লাড হয়েছিল, ফলে তারা ছিল দুর্বিষহ। দ্য লাস্ট ওয়ান অফ দিস লং প্রসেশন, হু ওয়াজ দ্য লাস্ট ওয়ান, একদম এই যে দলটা ছিল, দলের একদম শেষে যে লোকটা ছিল, সেই লোকটাকে ছিল দ্য ওল্ড ম্যান। দ্য লাস্ট ওয়ান অফ দিস লং প্রসেশন, হাউ ওয়াজ দ্য প্রসেশন, প্রসেশনটা এটা কি, দলটা কীরকম ছিল? এটা ছিল একদম ওয়াজ লং, একদম কি লম্বা ছিল, একটা বড় একটা দল ছিল। দ্য লাস্ট ওয়ান অফ দিস লং প্রসেশন, হু ওয়ার ইন দ্য লং প্রসেশন, এটা হচ্ছে সাইলেন্ট ম্যান অ্যান্ড উমেন, মানে এই দলের মধ্যে যে লোকগুলি যাচ্ছিলেন একদম সাইলেন্ট ছিলেন লোকগুলি, ম্যান এবং উমেন। ইভেন হি ক্যারিড এ লোড অফ 2 বাস্কেট, 2 মানে TW হবে, 2টা বাস্কেট নিচ্ছিলেন, ক্যারি করছিলেন বৃদ্ধ লোকটা। হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য বাস্কেট, বাস্কেটের মধ্যে কী ছিল? এ ফোল্ডেড কুইল্ট অ্যান্ড এ ক্যালডন। তো কুইল্ট বলতে আমরা সবাই জানি ল্যাপ, একটা একটা ফোল্ডেড মানে একটা মুচড়ানো একটা ল্যাপ ছিল, আর একটা ছিল ক্যালডন, ক্যালডন মানে হচ্ছে কড়াই, কি কড়াই, যার মধ্যে আমরা রান্না করি। তো তারপরে দেখুন ইভেন হি ক্যারিড এ লোড অফ 2 বাস্কেট, হাউ ডিড দ্য ওল্ড ম্যান ক্যারি দ্য লোড, এই যে বৃদ্ধ লোকটা কীভাবে ক্যারি করছিলেন সে লোডটা? উইথ স্ট্যাগারিং স্টেপ অ্যান্ড হিজ ব্রেথ উইশেল, মানে তিনি স্ট্যাগারিং স্টেপ করছিলেন, স্ট্যাগারিং মানে কি একদম পাগুলো কাঁপছিলেন, আর তার যে ব্রেথ, শ্বাস নিচ্ছিলেন, এটা উইসেল হচ্ছিল, মানে এই যে একটা শীষের আওয়াজ আসছিল। হি সেট হিজ বার্ডেন ডাউন, তিনি কী করলেন? তার বার্ডেনটাকে নিচে নামিয়ে রাখলেন। হু সেট হিজ বার্ডেন ডাউন, কে তার বার্ডেনটাকে নিচে নামিয়ে রাখলেন? এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান। তো যারা যারা নোট নিয়েছেন আপনারা এটা পেয়ে যাবেন, নোটের মধ্যে তো এগুলো রয়েছে, আপনারা পড়তে পারছেন। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 11 তারিখ হচ্ছে STGT পরীক্ষা, ঠিক আছে? অনেকেই দূর থেকে আপনারা পরীক্ষা দিতে আসবেন। এই পর্যন্ত 3 জন কল করেছেন টেট 2 পরীক্ষার নোট নেওয়ার জন্য, হ্যাঁ। আর যারা যারা আগরতলা আসলে একবার নোটটা নিতে চান আমাকে কল করে জানিয়ে দেবেন, তাহলে আমি নোটগুলো জেরক্স করিয়ে রাখবো। তো 11 তারিখ পরীক্ষার উপলক্ষে। আর তারপরে আপনাদেরকে জানিয়ে রাখি আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে কোচিং সেন্টার ওপেন হচ্ছে, অ্যাডমিশন চলবে, তারপর ক্লাস স্টার্ট হবে। টিচারদের দেখিয়ে দেবো, সবাই একদম দেখবেন আপনারা টিচার কারা থাকবেন, স্যার ম্যাম কারা আছেন, একদম সব কিছু সিস্টেমেটিক হবে। জাস্ট আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকুন এবং পাশে থাকুন, আশা করি কাজে আসবে। আর যারা আমাদের কাছ থেকে অলরেডি বা আমার কাছে টেটের জন্য পড়েছেন বা ক্লাস নিয়েছেন, তারা জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো মানে করি এবং সিস্টেমেটিকভাবে ক্লাসগুলো করি। তো তারপর দেখুন, তারপর আমাদের কাছে রয়েছে হোয়াট ওয়াজ দ্য ভেন্ডর সেলিং। তো ভেন্ডর কী সেল করছিলেন? ভেন্ডর হচ্ছে নুডল সেল করছিলেন। হোয়েন ডিড দ্য রিভার ইয়াংশিকিয়াং, এখানে হবে ইয়াংশিকিয়াং, কজ এ ডিভাস্টেটিং ফ্লাড, মানে কখন ডিভাস্টেটিং ফ্লাড হয়েছিল ইয়াংশিকিয়াং নদীতে? ইন 1931। স্যার আই ডিড নট বেগ অফ ইউ, হু সেড দিস, বলছে স্যার আমি কিন্তু আপনার কাছে ভিক্ষা চাইনি। হু সেড দিস, এই কথাটা কে বলেছিলেন? এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান। তারপর দেখুন দ্য ওল্ড ম্যান ক্যাপ্ট মারমারিং টু হিম, ওল্ড ম্যান কী করছিলেন? ক্যাপ্ট করছিলেন মারমারিং টু হিম। মারমারিং মানে একটু যখন আমরা আস্তে আস্তে কথা বলি, ধীরে ধীরে কথা বলি, একদম শোনা যায় না, বা কথাটা একদম স্পষ্টভাবে আপনি শুনতে পাবেন না, কিন্তু বুঝতে পারবেন যে কথাটা বলা হচ্ছে, এটাকে বলা হয় মারমারিং। হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ হিম, হিম বলতে কাকে বোঝানো হচ্ছে? দ্য বয়। দেখুন দেয়ার মাই হার্ট দেয়ার মাই চাইল্ড, এটা হচ্ছে আমার হার্ট, হৃদয়, এটা হচ্ছে আমার ছেলে। হু সেড, এ কথাটা কে বলেছিলেন? তো অ্যাকচুয়ালি দ্য ওল্ড ম্যান বলেছিলেন, তার যে নাতি ছিল, হ্যাঁ গ্র্যান্ডসন ছিল, সেই গ্র্যান্ডসনকে দেখে সে বলেছিলেন দেয়ার্স মাই হার্ট দেয়ার্স মাই চাইল্ড। তারপর দেখুন দ্য গ্র্যান্ডসন হু আস্কড ইউর গ্র্যান্ডসন, এরকম বলছে তোমার নাতি, হু আস্কড দিস কোশ্চেন, এ কথাটা কে বলেছিলেন?
এটা হচ্ছে দ্য ব্যান্ডর, ব্যান্ডর বলেছিলেন। ব্যান্ডরে হচ্ছে কে, বিক্রেতা বলেছিলেন। বিক্রেতা যখন দেখলেন যে বৃদ্ধ লোকটা তার এই যে ল্যাপটা ছিল, ল্যাপটা সরিয়ে ছোট্ট বাচ্চাটাকে বের করেছিলেন, তখন সে বলেছিলেন ইউর গ্র্যান্ডসন, এটা কি তোমার নাতি? তো এ কথাটা কে বলেছিলেন? ব্যান্ডর। দ্য সন অফ মাই অনলি সন, আমার ছেলের একমাত্র ছেলে। হু সেড, এ কথা কে বলেছিলেন? দ্য ওল্ড ম্যান, সে বৃদ্ধ লোকটা বলেছিলেন। হি টুক আপ হিজ লোড এগেন, সে আবার তার লোডটাকে কী করলো? টুক আপ করলো, নিয়ে নিল। হু টুক আপ হিজ লোড বিয়ারিং, এটা হচ্ছে দ্য ওল্ড ম্যান। তারপর দেখুন 28 নম্বর প্রশ্ন, ইয়া ইভেন দো আই ডাই হু সেড, বলেছিলেন ইয়া, যদিও আমি মরে যাই। হু সেড, এ কথাটা কে বলেছিলেন? দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা বলেছিলেন। অ্যান্ড আদার মাস্ট প্ল্যান্টেড, এবং অন্যকে অবশ্যই প্ল্যান্ট করতে হবে, বীজটা রোপণ করতে হবে। তো হোয়াট ইজ রেফার টু হিয়ার ইট, হোয়াট ইজ রেফার টু হিয়ার ইট, এখানে হচ্ছে দ্য ল্যান্ড। ল্যান্ড মানে হচ্ছে সেই কৃষি জমি, কী জমি? সেই কৃষি জমি। ল্যান্ড বলতে বোঝানো হচ্ছে সেই কৃষি জমিটাকে। দ্য স্মল বয় হ্যাড এ লুক অফ, সেই ছোট্ট শিশুটাকে দেখতে কীরকম লাগছিল? ড্যাড হিউম্যান বিং, যেন ছোট্ট শিশুটা মরে আছে। কেউ যদি দেখে ছোট্ট শিশুটাকে, তাহলে মানুষ ভাববে যে ছোট্ট শিশুটা অ্যাকচুয়ালি মৃত, মিন্স হি ওয়াজ ড্যাড, এরকম ভাববে। দ্য লিটল বয় ওয়াজ ক্যাপ্ট বাই দ্য ওল্ড ম্যান আন্ডার, বলা হচ্ছে এই যে ছোট্ট শিশুটা ছিল, সেই ছোট্ট শিশুটা কিসের নিচে ছিল? কুইল্ট, কুইল্ট মানে ল্যাপ, ল্যাপের নিচে ছোট্ট শিশুটাকে রেখেছিলেন। দ্য নাম্বার অফ কার্লডন দ্য ওল্ড ম্যান হ্যাড, কার্লডন বলতে কড়াই, যেখানে আমরা রান্না করি কড়াই, ঠিক আছে? এই যে বলা হচ্ছে দ্য নাম্বার অফ কার্লডন, কতগুলি ক্যালডন ছিল, কতগুলি কড়াই ছিল ওল্ড ম্যানের কাছে। ওল্ড ম্যান হ্যাড মানে ওল্ড ম্যানের কাছে, তো অ্যাকচুয়ালি ওয়ান ছিল, মানে অ্যাকচুয়ালি বার্ডেন, এই যে বার্ডেনটা নিচ্ছিলেন, এক সাইডে ছিল সেই কি কার্লডন মানে কড়াই, আর এক সাইডে ল্যাপের মধ্যে ছোট্ট শিশুটা ছিল। তো তারপর দেখুন আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে 33 নম্বর, দ্য লোড ওয়াজ টু হেভি টু ক্যারি ফর দ্য ওল্ড ম্যান বিকজ, বলা হচ্ছে এই যে লোড, লোড বলতে ওজনটা ছিল, ওজনটা হেভি ছিল, হেভি মানে ভারী। কার কাছে? এই যে বৃদ্ধ লোকটা নিয়ে যাচ্ছিলেন, ক্যারি করছিলেন, এই লোডটা খুব ভারী ছিল। কারণ কি? তার কারণটা কি? বিকজ মানে কারণ। দ্য ওল্ড ম্যান ওয়াজ টু এজড, মানে বৃদ্ধ লোকটার অনেক বয়স হয়েছিল, এজ মানে বয়স, ঠিক আছে? এজ অনেক বয়স হয়েছিল। টু ক্যারি দ্যাট লোড, এই যে লোডটা নেবে, এটা আমাদের কাছে যারা যুবক রয়েছে, ইয়ং রয়েছে, তাদের কাছে লোডটা কোনো ব্যাপারই নয়। কিন্তু বৃদ্ধ লোকটার কাছে কী ছিল? বৃদ্ধ লোকটার কাছে এই যে লোড, এই লোডটা তার কাছে অনেক ভারী ছিল, মানে তার বয়সের তুলনায় লোডটা বেশি ছিল। দ্য ওল্ড ম্যান সাঙ্ক হিজ হেড বিটুইন, বৃদ্ধ লোকটা তার মাথাটা কোথায় গুঁজেছিলেন? এটা হচ্ছে নিস, নিস মানে হচ্ছে এই যে আমরা বলি হাঁটু, হাঁটুর নিচে মাথাটা ঢুকিয়ে বসেছিলেন। দ্য ওল্ড ম্যান সেট হিজ বার্ডেন ডাউন জেন্টলি বিকজ, বলা হচ্ছে এই যে বৃদ্ধ লোকটা তার বার্ডেন, বার্ডেন মানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দান আনতে গেলে যে বারাঙ্গা বলি না, যারা গ্রামের মধ্যে রয়েছে বা যারা দান আনতে দেখেছেন, এটাকে বারাঙ্গা বলা হয় আমাদের বাসায় আর কি। তো দেখুন বার্ডেন যে ছিল, এই যে বার্ডেনটা কীভাবে করেছিলেন? জেন্টলি মানে একদম নিচে নামিয়েছিলেন, একদম মৃদুভাবে। কারণ কি কারণে? হিজ গ্র্যান্ডসন ওয়াজ দেয়ার, কারণ তার ছোট্ট নাতিটা সেই বার্ডেনের যে এক পাশে ছিল, ওই যে লেপের নিচে। কারণ যেহেতু জোরে মানে রাখে, তাহলে কি হবে? তাহলে ছোট্ট শিশুটা ব্যথা পেতে পারে, তার জন্য তিনি একদম একদম জেন্টলি মৃদুভাবে রেখেছিলেন। দ্য ওল্ড ম্যান ডিড নট অর্ডার নুডলস ফর হিমসেলফ বিকজ, বলা হচ্ছে বৃদ্ধ লোকটা নুডলস অর্ডার করেনি, কার জন্য? হিমসেলফ, হিমসেলফ মানে সে, তার জন্য, নিজের জন্য। বিকজ কারণ হি হ্যাড নো মানি ফর বাইং নুডলস, তার কাছে সেই রকম টাকা ছিল না যে সে নুডলস কিনে খাবে। দেখুন এই যে পাসার বাইটা কিন্তু টাকা দিয়েছিলেন একটা কপার আর একটা পেন, কিন্তু তিনি কি, তার কি করতে হবে? তার বীজ বুনতে হবে, কারণ ইয়াংশি কিয়াংয়ের মধ্যে যে ফ্লাড এসেছিল, ফ্লাডের পরে তার ছেলে এবং ছেলের বউ মৃত্যুবরণ করেছিলেন জলে ডুবে। তো পরবর্তী সময়ে কি দেখা যায় যে তাদের কাছে আর সিডসও ছিল না, বীজও ছিল না যে তারা কি করবেন? খাবেন। কিন্তু এখন যদি নুডলস কিনে খান, তাহলে কি হবে? তার কাছে টাকা থাকবে না, তাহলে তিনি বীজ কিনতে পারবেন না। আর যদি বীজ না কিনতে পারেন, তাহলে তিনি পরবর্তী সময়ে ক্ষেত রোপণ করতে পারবেন না। আর যদি রোপণ করতে না পারেন, তাহলে কি হবে? তার যে নাতি রয়েছে, নাতি আবার স্টারভেশন করবে। মানে স্টারভেশন মানে কি? আমরা যে পুজো টুজো হলে যে না খেয়ে থাকি, এটাকে বলা হয় স্টারভেশন। কিন্তু এখানে তারা স্টারভেশন করছে, অ্যাকচুয়ালি তাদের কাছে খাবার নেই। দ্য ওল্ড ম্যান প্ল্যান টু ডু সামথিং ফর হিজ, এখানে গার্লফ্রেন্ড এসেছে, নট গার্লফ্রেন্ড, এটা হচ্ছে গ্র্যান্ডসন। আমি লিখে দিচ্ছি, এটা কি হবে? গ্র্যান্ডসন। যারা নোট নিয়েছেন আপনারা এটাকে গ্র্যান্ডসন করুন। তো গ্র্যান্ডসন, দ্য প্ল্যান ওয়াজ টু বাই, মানে কি প্ল্যান ছিল গ্র্যান্ডসনের জন্য? সাম সিডস, মানে তিনি কিছু বীজ কিনবেন, কারণ হচ্ছে ক্ষেত রোপণ করতে হবে। তো আর বেশি নেই, আমাদের কাছে 3-4টা প্রশ্ন রয়েছে। দেখুন, স্কোয়াটিং অফ হিজ হাঞ্চেস মিনস সিটিং,
অন হিপস বাই ব্যালেন্সিং অন দ্য ফিট। ফিট মানে হচ্ছে পা, ঠিক আছে। ফুট মানে পা, পায়ের পাতা। ফিট মানে এখানে যেহেতু দুটো পায়ের পাতা বলা হচ্ছে, এটা প্লুরাল ফর্ম। ওকে, দ্য ওল্ড ম্যান রিমুভ দ্য লাস্ট ট্রেস অফ ফুড বিকজ, লাস্ট ট্রেস মানে কি, একদম ফুডের কী করছিলেন তিনি, একদম জিব্বা দিয়ে যেই লেগে রয়েছিলেন নুডলসটা, এটাকে টেনে একদম খেয়েছিলেন। তার কারণ কি, হি ডিড নট ওয়ান্ট টু ওয়েস্ট, কারণ সে ওয়েস্ট করতে চায় না। ওয়েস্ট মানে অপচয়, কারণ সে অপচয় করতে চায় না খাবারটা। দ্য এট অফ দ্য সিডস বিকজ, তারা একদম সবগুলি বীজ খেয়েছিলেন। তার কারণ কি, দে হ্যাড নাথিং টু ইট অ্যাকসেপ্ট সিডস, তাদের কাছে কোনো খাবারের জন্য কিছুই ছিল না অ্যাকসেপ্ট সিডস, সিডস বাদে, তার জন্য তারা সিডসগুলো খেয়েছিলেন। তারপরে 41 নম্বর প্রশ্নটা দেখুন। তো এখানে বলা হচ্ছে দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়াজ, দ্যাট দ্য ওল্ড ম্যান ওয়াজ নট অ্যাকস্টমড টু ক্যারি বার্ডেন ইজ ইভেন ফ্রম, কারণ হচ্ছে হিজ ওয়াকিং উইথ দ্য সিলভার কয়েন, একটা সিলভার কয়েন সাথে দ্য পাসার বাই অ্যাডেড, মানে সিলভার কয়েনের সাথে পাসার বাই কী অ্যাড করেছিলেন, কপার পেনি, একটা কপার পেনি অ্যাড করেছিলেন। দ্য রিফিউজি হ্যাড নো সিড লেফট বিকজ, রিফিউজির কাছে, সেই যে রিফিউজিগুলি ছিল তাদের কাছে কোনো বীজ ছিল না। কেন ছিল না, দেয়ার ওয়াজ ফ্লাড, কারণ সেখানে বন্যা হয়েছিল। বন্যার ফলে খাবারের সংকট দেখা দিয়েছিল। তারা যে বীজগুলো রেখেছিলেন পরবর্তী সময়ে রোপণ করবেন, সেই বীজগুলো তারা খেয়ে ফেলেছিলেন। দ্য লিটল চাইল্ড সেলুট দ্য ফুড ফিবলি বিকজ, ফিবলি মানে একদম দেখবেন একদম যাদের কাছে শক্তি নেই। অনেক সময় দেখবেন আমরা যখন কোনো রোগ টোগ হয় বা আমাদের জ্বর হয়, তখন কিন্তু খাওয়ার জন্য আমরা শক্তি পাই না। একদম তাদের কাছে একদম, এই যে ছোট্ট শিশুটার কাছে শক্তি ছিল না। কারণ কি, হি ওয়াজ ভেরি উইক। উইক মানে হচ্ছে দুর্বল, সে খুব দুর্বল ছিল। তো এই দেখুন, আমরা আজ ইঞ্জিন ট্রাভেল এবং রিফিউজি থেকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা দ্য মোস্ট বিউটিফুল, পাশাপাশি আমরা আলোচনা করব। দেখুন আমাদের কাছে কি রয়েছে, আপনারা একটু দেখুন। যারা নোট নিয়েছেন আপনারা সবগুলো এগুলো পেয়েছেন। কিছু কিছু বানান রয়েছে, এগুলো আপনারা পাচ্ছেন না, মানে সঠিক নেই, এখানে টাইপিং মিস্টেক আছে। দ্য সেলফিশ জায়ান্ট, তারপর আমাদের কাছে এখানে রয়েছে অনেক কিছু রয়েছে। দেখুন সেলফিশ জায়ান্টের পরে এ ডেইলি ড্রামা, সবগুলো আলোচনা করব। এ ডেইলি ড্রামার পর আমাদের কাছে রয়েছে, দেখুন এখানে রয়েছে কনভারসেশন, তারপর কনভারসেশনের পরে রয়েছে দ্য ফান দে হ্যাড, তারপর আমাদের কাছে রয়েছে দেখুন এখানে দ্য ড্রিম অ্যান্ড দ্য মেসেজ, যেটা এপিজে আব্দুল কালাম লিখেছিলেন। তারপর হচ্ছে দ্য পোর্ট্রেট অফ এ লেডি, দ্য পোর্ট্রেট অফ এ লেডি হচ্ছে কুশবন্ত সিং লিখেছিলেন। তো এই হচ্ছে আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সব কিছুই এখানে ইনক্লুড আছে। তো আপনারা আরডিএন স্টাডি চ্যানেলের সাথে থাকবেন এবং পাশে থাকবেন। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।